হয়ে গেছে? আচ্ছা, বলছি কত দূর হয়েছিল স্যার বলো? হ্যাঁ, ফর্মাল। আচ্ছা, ওইখানে কি আমি ফর্মাল সম্পর্কে কিছু বলেছিলাম? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, ইয়েস, ঠিক আছে। আচ্ছা, একটু জিজ্ঞেস করব কি দুই একটা তথ্য। আগের দিন যে আমরা পিয়াজেট সম্পর্কে লিখিয়েছিলাম তার ডেভেলপমেন্ট থিওরিটার নাম কি? প্রজ্ঞামূলক বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ পিয়াজেট। ঠিক আছে, কটা স্তর কি কি স্যার? প্রথমটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, তারপরে প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, আর ফর্মাল অপারেশন। আচ্ছা, ওই ইয়ারগুলো মনে আছে কত থেকে কত? প্রথমটা বা অনেক সময় আমরা মান্থে বলি 18 থেকে 24 মান্থ। আচ্ছা, সেকেন্ডটা 2 থেকে 7, তারপরেরটা? ঠিক আছে। আচ্ছা, এই পিয়াজেটের এটাকে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এছাড়া উনি আর একটা থিওরি সম্পর্কেও মতবাদ দিয়েছেন। হেডিং করব, হেডিং করো, পিয়াজেট থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। মোরাল মানে কি স্যার? নৈতিকতা, ইয়েস ইয়েস। তো ওইখানে স্যার পাশে একটুখানি লেখো মোরাল ডেভেলপমেন্ট অফ পিয়াজেট থিওরি। অফ পিয়াজেট। খুব সংক্ষেপে এইটা, এই মোরাল ডেভেলপমেন্টে পিয়াজেটের খুব একটা ভূমিকা না থাকলেও তার ডেভেলপমেন্টের কয়েকটা কথা শুধু এখানে জেনে রাখবো, স্তর কটা। হ্যাঁ, তো এবার লেখো, এখানে 4টি পর্যায়ের কথা বলা আছে, শুধু লিখবে 4টি পর্যায়। 4টি কি বললাম স্যার? পর্যায়। হ্যাঁ, 4টি পর্যায়ের কথা। এই স্টেজ থেকে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, লেখো 4টি কি বললাম স্যার? পর্যায়। সেই 4টি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায় যেটা বলবো 1 নম্বরে লেখো অ্যানোমি, ANOMY, ANOMY, অ্যানোমি। পাশে লিখলে অ্যানোমি, এ কি বললাম? NOMY, অ্যানোমি, 0 to 5 ইয়ার্স। 2 নম্বর লেখো হেটারোনমি অথরিটি। 2 নম্বর HETERONOMY, হেটারোনমি অথরিটি, AUTHORITY। 5 to 9। না, এর সম্পর্কে বিশেষ কিছু বলবো না, যা বলবো 2-1টা কথা পাশেই লেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, 2-1টা কথা লিখবে। তারপরেরটা লিখবে হেটারোনমি রেসিপ্রোসিটি। লিখে দিচ্ছি আমি, রেসিপ্রোসিটি। 9 to 13, and then last one is autonomy. চারটা পর্যায়, 4টা পর্যায়ের নাম লেখা হয়ে গেল স্যার। হ্যাঁ, একটুখানি দেখো স্যার, অ্যানোমি, অটোনমি, দুটো জানলাম।
আর এই দুটোই স্যার, একটা হচ্ছে অথরিটি আর একটা হচ্ছে রেসিপ্রোসিটি। এই দুটো কিন্তু দুটোই স্যার কার সাথে যুক্ত? হেটারোনমির সাথে। আচ্ছা, এই যে দুটো আমরা স্যার লিখছি, এটা কিন্তু মোরাল ডেভেলপমেন্টস অফ পিয়াজেট, এটা কিন্তু মোরাল ডেভেলপমেন্ট স্যার। আগেরটা ছিল কগনেটিভ ডেভেলপমেন্ট, আমরা স্যার যেন গুলিয়ে না ফেলি। হ্যাঁ, কগনেটিভ ডেভেলপমেন্ট অফ পিয়াজেটস, হি উইল গিভস 4 characteristics বা 4 stage. The number one is, second one pre-operational, concrete and the formal. But here we have to discuss the moral development theory of Piaget. He gives the 4 classification: anomy, heteronomy, authority. স্যার এর বাংলা নেই স্যার, হ্যাঁ এর ইংলিশটাই মনে রাখবেন স্যার, পাশে তো ইংলিশও থাকবে, আমাদের অসুবিধার কিছু নেই। এখান থেকে শুধু আসে কটা পর্যায়ের কথা বলেছে? 4টা। ওখানেও কিন্তু স্যার 4টা স্টেজ, স্তর, এটা পর্যায়। স্তর আর পর্যায়ের মধ্যে একটু ক্লাসিফিকেশান আছে। হ্যাঁ, স্তর মানে স্টেজ। আচ্ছা, 4টা পর্যায়ের কথা বলেছেন। কোন পর্যায়ের ক্ষেত্রে? মোরাল ডেভেলপমেন্ট। আমরা এই পার্টেই জানবো স্যার। হ্যাঁ, আজকের এইটা খুব জরুরি। অ্যানোমি, লাস্ট ওয়ান ইজ অটোনমি। আচ্ছা স্যার, অটোনমি মানে বুঝতে পারছেন? অটোনমি মানে নিজে নিজে, অটোমেটিক মানে নিজে নিজে করতে পারে। মেশিন বলে না অটোমেটিক মেশিন, মানে মেশিন নিজে করে, ম্যানুয়ালি না। আর এইটা স্যার অ্যানোমি মানে, স্যার অ্যানোমি মানে আমাদের কিছু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সময় 0 থেকে 5 বছরে বাচ্চারা, এই যে স্যার আমরা যে এখন মোরাল মানে নীতিগত শিখব, সেটা কারোর দ্বারা, বাবার ওই আদর্শটা বাচ্চা দেখছে, বাবা মাকে কিভাবে ডাকছে সেই কথাটা ও সেভাবে আরেকজনকে ডাকছে, বাবা তার ছেলের সাথে যেমন ব্যবহার করছে ছেলে তার বাবার সাথে তেমন। তাহলে এখন দেখে দেখে অ্যাট দ্য স্টেজ অফ অটোনমি, দ্য ইয়ার অফ 13 to 18, এখন আমরা নিজে নিজে কারোর সাথে বিহেভ করতে শিখেছি, কারণ আমার মধ্যে এখন অ্যাডাপ্ট হয়ে গেছে। তাই স্যার এটার নাম হচ্ছে অটোনমি। আর এই দুটো পর্যায়, একটা অথরিটি, একটা হচ্ছে রেসপন্সিবিলিটি, এটাও আমরা সমাজ থেকেই শিখি, কিন্তু এটার থেকে অ্যাডভান্টেজ স্তর। আশা করি হয়ে গেছে। এটা বিশেষ কিছু লেখার নাই, শুধু নামগুলো একটু মনে রাখবেন স্যার। কিন্তু এই বিষয় সম্পর্কে যিনি বিশেষ আলোচনা করেছেন তার নাম হচ্ছে কোহলবার্গ, যিনি বিশেষভাবে আলোচনা করেছেন, যাকে সেই তার নাম লিখবো এবার স্যার। হ্যাঁ, আচ্ছা এটা হয়ে গেল। এবার নেক্সট লিখবে, হেডিং করো কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্টস থিওরি। KOHEL BERG অ্যাপোস্ট্রফিস, কোহলবার্গস মোরাল কি বললাম? ডেভেলপমেন্টস থিওরি। আচ্ছা, আচ্ছা স্যার, মোরাল মানে তো নীতি, নৈতিক। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে মোরালিটি মানে কি? নৈতিকতা বা নীতিবোধ। খুব সুন্দর স্যার। তো এবার যদি প্রশ্ন আসে স্যার, মোরালিটি কাকে বলে? মানে নীতিবোধ বলতে আপনি কি বোঝেন, কি বলবেন? প্রশ্ন প্রথমে ধাক্কা। এই টার্মটা নিয়ে আমাদের সাইকোলজিতে প্রচুর স্যার বিতর্কিত তথ্য আছে। এটাকে বলছে, একজন বলছে মোরালিটি, কারণ স্যার কারো একজনের কাছে যেটা নীতি অন্যজনের কাছে সেটা নীতি নাও হতে পারে। সমস্যা স্যার, আপনি এটা কেমন করে বলছেন? একজন বলছে ব্যবসা করার ক্ষেত্রে না অনেক সময় মিথ্যে কথা বলতে হয়, আরেকজন বলছে কখনোই মিথ্যে কথা বলা যাবে না। বলো তো, এই যে একজন বলছে বাচ্চাদেরকে বলছে শোনো কখনোই মিথ্যে কথা বলবে না, সবসময় সত্য কথা বলবে, কাউকে মার দেবে না, কারোর সাথে মারামারি করবে না। ধরো তুমি তোমার স্যার বোন বা দিদির সাথে যাচ্ছ, তোমার বোনের গায়ে কেউ হাত দিয়েছে, তুমি তাকে মারবে না অ্যাট এ টাইম বাঁচানোর জন্য? স্যার এইটাকে তাহলে আমি তাহলে কী শিখলাম আর এখন কি ব্যবহার করছি? এইটাকে বলা হয় দ্বন্দ্ব। ওয়েট ওয়েট, কিছু হয়নি, মানে যেটা হওয়ার কথা ছিল না সেটাই হয়েছে, যেটা আমরা বলছি এখন। তো প্রশ্ন হচ্ছে স্যার, এই যে যেটা শিখলাম, যেটা শিখে বড় হলাম, আর যেটা করা যায় না কিন্তু প্রয়োজনের স্বার্থে করতে হচ্ছে, এইটাকে বলা হয় দ্বন্দ্ব। মানে আমি হেজিটেশনে পড়ে যাচ্ছি, এটা করা চলে, ঠিক করলাম তো, বা করতে হলো বাঁচানোর জন্য,
প্রাইমারিলি হয়তো, বা দেখা গেল স্যার আমাকে পরীক্ষা হলে বিশেষ কোনো ক্ষেত্রে আমি বুঝতে পারছি নকল করা উচিত নয়। স্যার নকল কি কারো দেখলেও তো নকল করা হলো, আপনি নিজে না করে পাশের জনার দেখে করছেন, মানে সেটাও কিন্তু এক ধরনের নকল। আপনি দেখছেন যে আমার এটা না করলে চাকরি হচ্ছে না, স্যার করতে হবে তো নিজেকে বাঁচানোর জন্য অনেক সময়, তাহলে ওই যে তখন আপনি করলেন সেটা দোষ। কিন্তু আপনি যা জানেন ছোটোবেলার থেকে কারোর দেখবে না, কাউকে দেখাবে না, তাহলে এখন কেন করলাম? পরিস্থিতির স্বার্থে। তাহলে এইগুলোকে বলা হয়। তাহলে এবার একজনের কাছে ওটা নীতি, একজনের কাছে সেটা নীতি না, এইটা স্যার একটা বিতর্কিত। তো তার জন্য বলছে একটা কম্প্রোমাইজ করে নেওয়া হয়েছে যে কথাটা, সেই কথাটা একটু শুধু লেখাচ্ছি। লেখো স্যার, নীতিবোধ বলতে যেহেতু আমরা মোরাল ডেভেলপমেন্ট নিয়ে বলবো, লেখো নীতিবোধ বলতে, বলো। হ্যাঁ, কেন ক্লাস লিমিটে কি ডিফারেন্স আছে? তাহলে তুমি ক্লাস লিমিটটা লেখার পরে তারপরে বাউন্ডারি বের করবে। হ্যাঁ হ্যাঁ লিখতে হবে, ওই ঘরটা না লিখলে হবে না, ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম? নীতিবোধ বলতে, খুব তাড়াতাড়ি স্যার, ব্যক্তি ও সমাজের কল্যাণার্থে কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত আচরণবলী অনুসরণ করাই হলো নীতিবোধের পরিচয়। অনুসরণ করাই হলো নীতিবোধের, কি বললাম, পরিচয়। নীতিবোধের পরিচয়। তাহলে স্যার প্রাইমারি নীতিবোধ বলতে দেখেন কথাটার মধ্যে দুটো কথা বিশেষ বলা আছে, আপনারা উদ্ধার করতে পারবেন স্যার? দুটো কথা কি আছে? কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। স্যার কাঙ্ক্ষিত মানে কি? যেটা আমরা চাইছি। ওই একই প্রত্যাশিত মানে, তার মানে কি আমরা সবসময় কিন্তু আশা করব যে ও সৎ পথে চলবে, মিথ্যে কথা বলবে না, সবসময় সত্য বলবে, কিন্তু এটা প্রত্যাশিত। বিপদে বিপদে মাঝে মধ্যে ওই নীতিবোধের পরিবর্তনও করতে হতে পারে, এই জন্য স্যার ডেফিনেশনের মধ্যে ওই প্রত্যাশিত কথাটা লেখা আছে। আশা করি এবার বুঝে গেছেন। আচ্ছা, তো কোলবার একটা প্রশ্ন করেছিল একটা ছাত্রকে, দেখি প্রশ্নটার উত্তর, আমরা আলোচনা সাপেক্ষ, উত্তর এক্স্যাক্টলি নেই। কেন নেই আপনারা নিজেরাই বলতে পারবেন। দেখুন প্রশ্নটা বলছে, চুরি করা অন্যায় জানা সত্ত্বেও কেউ যদি অপরকে বাঁচানোর জন্য চুরি করে তাহলে সে কি অন্যায় করবে? আই রিপিট দিস কোশ্চেন, চুরি করা অন্যায় জানা সত্ত্বেও কেউ যদি অপরকে বাঁচানোর জন্য চুরি করে তাহলে সে কি অন্যায় করবে? তাহলে স্যার একটা বিতর্কিত ব্যাপার আসছে স্যার, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো অ্যাকচুয়াল ডেফিনেশন ফর দ্য মোরালিটি। কিন্তু স্যার বিপদে করতেও হবে, আবার করাটাও দোষ, আবার না করলেও স্যার হঠাৎ করে একটা দাগি আসামি আপনি চেনেন না, আপনার বাড়িতে এসে ঢুকে গেছে, বাইরে কতগুলো লোক তাকে বন্দুক তরোয়ারি কিছু নিয়ে কাটতে আসছে, আপনার নীতিবোধে দাঁড়াচ্ছে যে লোকটাকে বাঁচানোটা আগে জরুরি, যে কি হয়েছে ব্যাপারটা। লোকটা আপনার কাছে এসে পায়ে ধরছে, দাদা দিদি মা দাদা ভাই আমাকে একটু বাঁচান অন্তত পক্ষে। আপনার বাড়িতে তারা নক করলো, সিনেমায় দেখা যায় এটা, আপনি তাকে কি করলেন, কোথাও বিশেষ স্থানে গোপনে লুকিয়ে বললেন আমি তো এরকম কাউকে দেখিনি ঢুকতে বা আসেনি, বা আমার বাড়িতে কেউ আসেনি, তাকে একটু হলেও বাঁচালেন, কিন্তু আপনি মিথ্যে বললেন। আপনার নীতিতে বাধা দিল কি না? ওই বাচ্চাটাই বা ওই লোকটাই ছোটোবেলার থেকে শিখে এসছে কখনো মিথ্যে কথা বলবে না। তাই স্যার ইনি প্রথম নৈতিকতা বলেছেন যে প্রথম পারিবারিক মিথস্ক্রিয়ার ফলেই নীতিবোধ গড়ে ওঠে। এই যে আমি যে স্যার নীতিবোধে একটা সমস্যা দেখা দিল, আমি বারবার এই কথাটা ব্যাখ্যা করছি একটাই কারণে, ওইখানে কিন্তু লেখা আছে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত, অ্যাকচুয়াল না। কথাটা বোঝা গেছে? অ্যাকচুয়াল থাকলে আপনার করতাম না,
হ্যাঁ, এবার এখনও আমরা করবো না, অচেনা লোককে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তাকে বাঁচাবো। হ্যাঁ, কখনো কখনো হয়তো বিশেষ কারণে হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য এবার এইখানে তারপরে প্যাসেজ চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লেখো, কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের 3টি প্রধান উপাদান আছে। মারাত্মক স্যার, উপাদানের বলেছে স্যার, এলিমেন্ট। হ্যাঁ, মানে কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের 3টি উপাদান আছে। এই 3টি উপাদানের নিচে আন্ডারলাইন করে রাখবেন স্যার। হ্যাঁ, আমরা কিন্তু প্যারা করে লেখাচ্ছি, যেন স্যার চেষ্টা করবেন যতটা পারা যায় স্যার। হ্যাঁ, কোহলবার্গে কি বললেন স্যার? নৈতিক বিকাশের 3টি উপাদান আছে। আবার বলবো? হ্যাঁ বলুন স্যার। উপাদান আর স্তরের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা লেখানোর পরে বলি। বেশ, মানে আমাকে বলতে হবে না, আপনি পারবেন, একটুখানি ওয়েট করুন স্যার। কি বললাম? 3টি উপাদান আছে। আচ্ছা, উপাদানগুলো 1 2 3 করে লিখবেন। হ্যাঁ, 1 নম্বর উপাদান জ্ঞানমূলক বিকাশ। হয়েছে? নাম্বার 2 জ্ঞানমূলক দ্বন্দ্ব। না, লেখাবো না স্যার, দ্বন্দ্ব লিখেছেন। আর নাম্বার 3তে লেখেন ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। হয়েছে? বলছে স্যার এই 3টে দিয়ে নাকি নৈতিক বিকাশ তৈরি হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, একটা ছোট্ট প্রশ্ন করছি, ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা মনে হয় প্রত্যেকেই স্যার এগ রোল খাই বা ভালোবাসি। ভালোবাসি স্যার, বলতে পারবেন এগ রোল বানানোর জন্য কি কি এলিমেন্টের প্রয়োজন? আমরা পারছি, এটা বেসিক, যে একটা ডিম লাগবে, কিছু ময়দা লাগবে, কিছু পেঁয়াজ লাগবে, কিছু গাজর, কিছু সস, কিছু নুন, লঙ্কা, হয়ে যাবে, তেল। দিস ইজ কল্ড দ্য এলিমেন্ট ফ্রম মেকিং অ্যান এগ রোল। স্যার, হোয়াটস দ্য স্টেজ ফ্রম মেকিং অ্যান এগ রোল? প্রথমে রুটিটাকে ভাজতে হবে, দেন এবার ওর মধ্যে ডিমটাকে এবার ওই মেল্ট করতে হবে, স্টেজ। তারপরে সেটাকে এপিট ওপিট করে ভেজে সুন্দর করে কড়া করতে হবে, দেন তারপরে পেঁয়াজের সেই স্টেজগুলো দিয়ে তাকে মোড়াতে হবে, দেন কাগজ দিয়ে বেঁধে মুখে কামড় দিতে হবে। স্যার, ব্যাপারগুলো হচ্ছে দিস ইজ কল্ড দ্য স্টেজ। অ্যান্ড হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ফর মেকিং অ্যান এগ রোল? আই থিঙ্ক ইউ আর আন্ডারস্টুড হোয়াট আই এম টেলিং হিয়ার। তো এখানেও স্যার এই নৈতিক বিকাশের জন্য স্যার কি কি উপাদান আছে ওরা একটা কথা বলেছে। প্রথমটা কি বলেছে স্যার বলুন? আচ্ছা স্যার, আমার মধ্যে নীতিগত হওয়ার জন্য জ্ঞান কিন্তু সমস্যায় দরকার। স্যার, প্রথমটা কি লিখলো? জ্ঞানমূলক বিকাশ। আচ্ছা স্যার, জ্ঞানমূলক যদি বিকাশ আমার মধ্যে না হয় তাহলে আমার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে না। এই একটু আগে আপনি বললেন মিথ্যা কথা বলা যাবে না। আমার বন্ধুই দেখছি আরেকজনকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। কেন? ছেলেটার নাকি কলেজে 75% হচ্ছে না, ছেলেটার 5% হচ্ছে না, খুব ট্যালেন্টেড ছেলে, পড়াশোনার জন্য কলেজে আসতে পারেনি। তার বন্ধু স্যারকে গিয়ে বলছে, জানেন স্যার ওর ঠাকুমা মারা গেছে, ও স্যার আসতে পারেনি, ঠাকুমার বয়স যেহেতু বেশি, এখন মরে গেলেও যায় আসে না, ওই জন্য স্যার ও মিথ্যা কথাটা বলেছে। তাহলে এটা ও চিন্তা করছে এতদিন জানতাম যে মিথ্যে কথা বলা যায় না, এখন ওই ছেলেটাকে বাঁচানোর জন্য, মানে এটা কিন্তু স্যারকে বলছে না, ও ওটা বলেছে। এবার যে বন্ধুটা মিথ্যে কথা বলে না, ওকে যে বলছে আরে ও ঠাকুমা তো বেঁচে আছে, তুই বললি বলে ঠাকুমার নাম নিলে একটাই কারণে, যদি মরে যায় অসুবিধা নাই, কিন্তু ছেলেটা তো অন্তত 75% পেয়ে পরীক্ষাটা দিক, এত ভালো ছিল আমাদের বন্ধু। তোরা তো মাথা ব্যথা কেন, ও পরীক্ষা, আরে ওর পাশে যে আমার সিট। এবার বুঝতে পারছেন স্যার সমাজে বাঁচার জন্য কত কি দরকার হয়। মানে ওকে বাঁচানোর জন্য ঠাকুমাকে মেরে দিল, এর চিন্তা সারা জীবন। যে ছেলেটা মিথ্যে কথা বলে না, ওকে বাঁচানোর জন্য ও মিথ্যে কেন বলল? ওর মাঝে মাঝে না দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ও তো জানে এটা কেন করা যায় বা করা যায় না। আর যে স্যারকে বলছে সেই স্যার স্ট্রিক্টলি রাগী, একজন ভয়ঙ্কর রাগী স্যার, তাকে গিয়ে বলছে এটা মেনে নেওয়া যায়।
বললো যে যদি ধরা পড়ে যায়, তারপরে ওর এত কিউরিসিটির জন্য ওকে জিজ্ঞেস করার পরে উত্তর আনতে পারছে, ও আচ্ছা মানে কাবাব মে হাড্ডি হচ্ছে ওর পাশে ও বসবে, ওকে কি যে কোনো কারণে ওকে যেন বসাতে হয়, তাহলে ও মিথ্যার আশ্রয় নিয়েছে। আচ্ছা স্যার ভাবুন তো, ওই ছেলেটারও তো বাঁচার দরকার, ওকেও পাশ করতে হবে, হয়তো ও পারবে কিন্তু ও পাশে থাকলে হয়তো আরও 20 নাম্বার বেশি আসতো, ও ওই জন্য কিন্তু মিথ্যে বলেছে। তাহলে এবার বলুন তো স্যার, ওর কি নীতিতে কোনো দোষের কারণ আছে? আপনি কোনো উত্তর দিতে পারবেন না। একদিকে মনে হচ্ছে যে না ছেলেটার বেঁচে যাওয়া উচিত, আবার একদিকে মনে হচ্ছে না তুই এটা কেন করলি, বিভিন্ন, ওই জন্য স্যার প্রথমে ওরা বলেছে প্রচুর এটা নিয়ে মানে বিতর্কিত রয়েছে। তো তাই এই মোরাল ডেভেলপমেন্ট নিয়ে কোহলবাগ সারা জীবন স্যার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে সাথে তিনি এইটা নিয়ে বিভিন্নভাবে গবেষণা করে গেছে। আধুনিকত্বের বিচারেও এটা কিন্তু এখনও রিয়ালাইজ হয়নি স্যার, কিন্তু ওই চালাতে হচ্ছে এইভাবেই। তো আপনারাও স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে মিথ্যার আশ্রয় নেবেন না, বাচ্চাকে মিথ্যে শেখানো যাবে না, কিন্তু বাচ্চা মিথ্যের আশ্রয় নেবে এটাও আপনি দেখতে পাবেন এবং আপনাকে ওটা সমাধান করতে হবে। বুঝতে পারলাম তো স্যার? তাহলে আশা করি 3টে উপাদান, তার মধ্যে জ্ঞানমূলক বিকাশ হলে আমার মধ্যে তৈরি হবে দ্বন্দ্ব, আর দ্বন্দ্ব তৈরি হলে আপনি কোনো প্রোগ্রামে মানে ধরেন যে বিষয় নিয়ে সমস্যা হয়েছে সেটাতে ভূমিকা গ্রহণ করতে পারবেন। এটা যদি হয় ভূমিকা গ্রহণ করতে পারছেন মানে স্যার আপনারা ভালো করে সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো আমি কি বলি। আচ্ছা ধরুন স্যার ওই যে ছেলেটা মিথ্যে কথা বলেছে, আপনার মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ার জন্যই তো আপনি সেই ওই প্রোগ্রামের মধ্যে ইনভলভ হতে পারলেন। তার মানে এখান থেকে বোঝায় আপনার মধ্যে নৈতিকতার শিকার আছেন আপনি। আর যে ছেলে বা মেয়েটা এটা নিয়ে ভাবলই না, তার মধ্যে মোরাল ডেভেলপমেন্ট এখনও তৈরি হয়নি। স্যার আমরা অনেকেই আছি সব বুঝতে পারছি মিথ্যে বলছে সত্য, তাও আমরা ইনভলভ হই না, তাহলে কি আমাদের মোরালিটি নেই? অবশ্যই আছে। অনেকে চায় ব্যাপারটা থেকে দূরে থাকতে, অনেকে চায় ব্যাপারটার মধ্যে ইনভলভ হতে। আমার স্কুলেই অনেক মাস্টারমশাই আছে, মানে এটা বলাটা আনঅফিসিয়াল, তাও বলছি, কিছু কিছু মাস্টারমশাই আছে যারা ওই ধরো হেড মাস্টারমশাইকে একটু তেল দিতে ভালোবাসে। সব সেক্টরেই আছে যে একটু সাহেবকে যদি বেশি তেল দেওয়া যায় তাহলে আমার মনে হয় ব্যাপারটা একটু কোনো জায়গায় কোনো দিন আমার সুবিধেটা হতে পারে। অনেকে আবার মনে করে কি হেডমাস্টারকে তেল দেওয়ার থেকে আমার নিজের কাজটা আমি ঠিকঠাক করি, হেডমাস্টার যা বলবে আমি করব, তাতে হয়তো আমি আমার দিক থেকে সাপোর্ট পেয়ে যাব। স্যার এটাকেই বলা হয় নীতিবোধের ডিফারেন্সিবিলিটি স্যার, ডিফারেন্স মানে ও ওর মতো করে করছে, আমি আমার মতো করে করছি। আবার আরেকজন আছে কোনো কাজই করবে না, না পড়াবে, না কোনো খাতা দেখবে ঠিকঠাক, ছাত্রদের সাথে কোনো ট্রিট করবে, কিচ্ছু করবে না, হেডমাস্টার কিছু বললে সেটাও করবে না। ও জানে যে আমি এইভাবেই থাকব, ঠিক আছে। আর একজন আছে সবসময় ভয়ে লজ্জাতে ঈর্ষাতে কাজ করে যাচ্ছে, আমাকে সবাই খারাপ ভাবছে, আমাকে মনে হয় এটা খারাপ বলছে। তো এরকম স্যার সব ক্ষেত্রেই হবে। এই 4-5 রকমের ক্যারেক্টার নিয়েই স্যার কিন্তু আমাদের এই মোরালিটি তৈরি হয়। তো মোরালিটির এই পর্যায়ের মধ্যে আমরা 3টে পর্যায় শিখলাম। এবার তাদের উপাদান শিখলাম এটা। এবার তিনি পর্যায় বলেছেন, লেখো। কোহলবার্গের মত অনুসারে 3টি পর্যায়ের কথা বলেছেন। নৈতিক বিকাশের 3টি পর্যায় আছে। কি বললাম? প্যারা চেঞ্জ করছো তো সব? হ্যাঁ। নৈতিক বিকাশের উপাদান কটি? 3টি। কি কি? বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, আর এবার মনে হয় ভুলে গেলেও বুঝতে পারবো যে বিকাশের জন্য দ্বন্দ্ব এসেছিল আর আমি সেখানে ইনভলভ হতে পেরেছি, এটাকে ভূমিকা অর্জন করার ক্ষমতা। আচ্ছা পর্যায় হলো 3টি। প্রথমটা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়। প্রাক প্রথাগত পর্যায়, ইংলিশ নাম হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ। আচ্ছা এটাকে আমি একটু অন্যভাবে দেখাতে চাইছি। হ্যাঁ আমি একটু বোর্ডে লিখছি। হ্যাঁ
স্যার আগে লিখবেন না, হ্যাঁ আমি একটু আগে বলি তাহলে। বাংলাটা লিখেছিলেন? কি লিখেছিলেন? এটা হচ্ছে প্রথম স্তর, আর এটা হলো দ্বিতীয় স্তর। এইভাবে লিখবে তাহলে বেশি মুখস্থ থাকবে। এর আবার স্তর হলো দুটো, এটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর। এইটা নিয়ন্ত্রিত হয় শাস্তি ও পুরস্কার দ্বারা। আর দ্বিতীয় স্তরটা নিয়ন্ত্রিত হয় আত্মকেন্দ্রিকতা দ্বারা। প্রি কনভেনশনাল স্টেজ, প্রাক প্রথাগত স্তর, এটা স্যার 4 থেকে 10। হ্যাঁ লেখা বুঝতে না পারলে বলো, আমি মুখে আবার বলে দেবো। 4 থেকে 10 বছর। হ্যাঁ লিখতে থাকো। কনভেনশনাল স্টেজ, আচ্ছা এটাকে করে দাও তো স্যার। হ্যাঁ 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 অফ করে দাও। আমি তো মুছতেও পারছি না ঠিকঠাক, কোথাও যে ভুল হয়ে গেল। হ্যাঁ পর্যায়, পর্যায় লিখবে, এখানে স্তর লিখো না। হ্যাঁ এটা পর্যায়, আমি ওইটাই মুছতে পারছি না আর, মানে বোর্ডের মতো তো মোছা যায় না। এই দেখো, দেখেছো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এবার স্টাইলটা বুঝে গেলে। এরকম স্যার প্রত্যেকটার জন্য দুটো করে স্তর হবে, পর্যায় হলো 3টে। তাহলে একটা হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ, 2 নাম্বার হচ্ছে শুধু কনভেনশনাল স্টেজ। লিখেছো? এটা 4 থেকে 10 লিখবে, ওটা 10 থেকে 13, আর লাস্টেরটা আমরা লিখব পোস্ট কনভেনশনাল স্টেজ। এটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়। হ্যাঁ এটা 13 থেকে বেশি, এটা 10 থেকে 13, এটা 13 থেকে বেশি। এর আন্ডারে আবার দুটো ভাগ হবে, তৃতীয় স্তর, চতুর্থ স্তর। তৃতীয় স্তর হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা।
লেখেন। তেরো থেকে তার বেশি, ওটা 13 অ্যান্ড মোর। মোরাল ডেভেলপমেন্ট মানে নীতিগত, এই কথাগুলোর সাথে একটুখানি যুক্ত। প্রশ্ন দেখে বুঝতে হবে কে বলতে চেয়েছে। প্রথমটা হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ, প্রাক প্রথাগত পর্যায়, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। পোস্ট মানে উত্তরও বলতে পারে, পরবর্তীও বলা যায়, ঠিক আছে। সবার লেখা হয়ে গেছে আশা করি, হয়নি? তাহলে স্যার যদি কোহলবাগ সম্পর্কে আপনাকে কোনো জায়গায় ভাইভাতে 1 মিনিট বলতে বলা হয়, পারবেন? প্রথমে বলেন তো কি বলবেন শুনি। না, আপনাকে আগে বলতে হবে কোহলবাগ কি প্রথম বলেছিল। হ্যাঁ, মোরাল ডেভেলপমেন্ট থিওরির জনক হচ্ছেন কোহলবাগ। তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথম 3টি উপাদানের কথা বলেছেন। উপাদান 3টির নাম সঙ্গে সঙ্গে বলবেন। দ্বন্দ্ব আর ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। এটা বলার পরে তিনি বলবেন, আপনারা কি বলবেন, তিনি কটা পর্যায়ের কথা বলেছেন। প্রত্যেকটা পর্যায়ের সাথে তিনি 2টো করে স্তরের কথা বলেছেন। তাহলে টোটাল 3টে পর্যায় আর 6টা স্তর। পরীক্ষায় দেয় কটা স্তরের কথা উল্লেখ করেছেন। তাহলে স্তর কটা হলো, তাহলে মোট স্তর সংখ্যা হচ্ছে 6টা আর পর্যায় সংখ্যা হলো 3টে। ঠিক আছে নাকি বুঝতে পারলাম না? এবার যদি বলি স্যার স্তর কি জিনিস আর পর্যায় কি জিনিস। পর্যায় মানে কতভাবে ওটা বানালাম, আর স্তর মানে বার্গার খেয়েছেন মনে হয়, কটা স্তর থাকে, লেয়ারিং। লেয়ারিং বিরিয়ানি করার সময় লেয়ারিং করে, এটার সময় লেয়ারিং করে। তো সেরকম বার্গারে কটা লেয়ার দেওয়া হয় মোটামুটি একটা। খাওয়া দাওয়া ছাড়া অন্য কিছু বলতে হবে। ব্যাপারটা হচ্ছে স্যার, ও আচ্ছা খেয়ে আসুনি, এটাই স্যার আমাদের প্রথম ধাক্কা, যে ওটা থেকেই তাহলে আলোচনা করাটা সুবিধে। হ্যাঁ, কারণ মানুষ কিন্তু তার দুর্বল জায়গাতেই হাত দেয়, যে না এইটা ওর দুর্বলতা, চলো তাহলে খাওয়ার গল্পটাই সুন্দর করে করা যেতে পারে। স্যার অবশ্যই খেয়ে আসবেন, এরপর থেকে কিছু সাথে নিয়েও আসবেন। আচ্ছা তাহলে আশা করি স্তর শিখে গেছি। কটা স্তর? আচ্ছা স্যার স্তরগুলো না হালকা হালকা করে মুখস্থ করবেন, একদিনে হবে না। তো ওর প্রথমটা আমি যেরকম মনে করি, প্রথমটার শেষটা খুব সুন্দর। প্রথমটা কি বলেছে? শাস্তি। সেটা থেকে বিবেকের তৈরি হয়। মনে রাখতে তো হবে কিছুভাবে। শাস্তি দিলাম, ওর মধ্যে বিবেকের তৈরি হয়ে গেছে। এবার শাস্তি ছাড়া আত্মকেন্দ্রিক, যেই শাস্তি দিলেন ওর মধ্যে কিন্তু কান্না, রাগ এগুলো তৈরি হয় কিনা, আত্মকেন্দ্রিকতা। হ্যাঁ, যে ওকে একটু একা একা হয়ে থাকা, বাবার ভয়ে দরজার পাশে লুকিয়ে যাওয়া, স্যারের মার খাওয়ার ভয় থেকে মাথা নিচু করে থাকা, যেন প্রশ্ন না করে মেরে দেবে, এইগুলো আত্মকেন্দ্রিকতা হয়। স্যার তখনই ওর মধ্যে শুরু হয় যে যদি ভালো স্টুডেন্ট, মানে পড়ার চাহিদা বাড়ে তার মধ্যে যুক্তির দ্বারা, তখন যে স্যার এটা হলে এটা কেন হয় না, ওটা কেন হয়, এইগুলো আসবে কিন্তু তার মধ্যে। হ্যাঁ, তো একবারে সবটা পড়বেন না, মিডিলের 2টো খুব ভালো আছে, অন্যদের অনুমোদন দ্বারা পাড়া প্রতিবেশী থাকবে এখানটায়। হ্যাঁ, আর হচ্ছে আইন দ্বারা পাড়া প্রতিবেশী ধরে নেওয়া, মানে তারপরে জেলখানা যেতে হবে আপনাকে। বুঝে গেছেন তো? মানে কারোর অন্য। এবার প্রশ্ন এখানটায় যে আপনি সমাজে
নীতিবোধটা কার কাছ থেকে নিচ্ছেন এটা খুব জরুরি স্যার। আমরা মহাভারত থেকে দেখে এসেছিলাম পঞ্চপাণ্ডব আর কৌরবরা স্যার, তাই তো? তো কার কাছ থেকে বুদ্ধিটা নেবেন সেটা খুব জরুরি। পঞ্চপাণ্ডব বুদ্ধি নিয়েছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে, আর কৌরবরা স্যার বুদ্ধি নিয়েছিল মামার কাছ থেকে। তো শকুনি মামার কাছ থেকে এই গল্পগুলো না আমি পড়ানোর সময় বলি একটাই কারণে, এটা কি গল্প সত্যি মিথ্যা আমি জানি না স্যার, এটা একটা মোরাল ডেভেলপমেন্ট একটা স্যার। স্যার ওই শকুনি কি লোকটা খারাপ ছিল? হ্যাঁ, মানে আপনারা কিন্তু দুই একজন প্রকাশ করলেন, আমি খুব খুশি হলাম। হ্যাঁ, এখানে বলতে পারলে না আপনি এক জায়গায় যাবেন। আজকে আপনি বললেন মানে আমাকে তো মনে হচ্ছে যে এটা আমার বলার দরকার। কেন? শকুনি কিন্তু খারাপ ছিল না, শকুনি খারাপ হয়েছিল। ইয়েস ম্যাডাম জানে। আমি কিন্তু এই আগুনটাই আমরা মাস্টারমশাই হিসাবে এটাই ক্লাসে আপনাকে আগুন জ্বালাতে হবে, বাচ্চার কাছ থেকে কথা বের করতে হবে যে ওই বাচ্চাটা জানে। এবং যে বাচ্চা জানে, আমি কিন্তু আপনাদের সাথে এখন এটি যেটা রিয়াকশানটা দেখাচ্ছি, অ্যাজ এ ইউ আর বিকাম এ টিচার অ্যান্ড আফটার বিকাম বিফোর, মানে পরবর্তীতে তোমার সামনে যারা থাকবে স্যার, তারা কিন্তু তারা তোমার এই আদর্শে আদর্শিত হতে হবে। তাহলে স্যার তুমি প্রথমে যে ক্লাসে আগুনটা জ্বালাতে হবে, দেখবে এই আগুনে কতজন ঘি ঢালতে পারছে, তার মানে তার মধ্যে ঘি ঢালার প্রবণতা আছে, মানে সে উত্তর দিচ্ছে। ম্যাডাম বলল সে তার বোনের জন্য হয়েছিল। এবার যদি ম্যাডামকে জিজ্ঞেস করি শকুনির বোনের নাম কি? ইয়েস। গান্ধারী কার বউ ছিল? ধৃতরাষ্ট্রের ছেলে কটা ছিল? আমার কিন্তু মহাভারত মুখস্থ হয়ে গেল স্যার। মহাভারত দেখার জন্য এত সময় দেয় মহাভারত স্যার যে ধর্মেরই হোক না কেন, আমি বলবো স্যার মহাভারত একটা হচ্ছে গল্প যেটা মোরাল ডেভেলপমেন্ট। ও কি ছিল না ছিল আমার জেনে লাভ নেই। কোথায় হস্তিনাপুর ছিল, ওখানে গিয়ে লোক ধর্মকর্ম করছে, সেটা তাদের ব্যক্তিগত। আমি কিন্তু ধর্মে আঘাতের কোনো ব্যাপার নাই, কিন্তু ওটা গল্পটা এত সুন্দর। তো এই যে ধৃতরাষ্ট্রের বইয়ের নাম গান্ধারী, গান্ধারীর দাদার নাম হচ্ছে শকুনি, আর শকুনির বাবার নাম কি? গান্ধার রাজ। কি কি নাম? সুবল। বলো তো সেই সুবলকে কে মেরেছিল? কে মেরেছিল? এই কৌরব বংশ। কি করে মেরেছিল? এই কৌরব বংশ। বুঝতে পারছো তো স্যার? সমস্যাটা আমি গল্পটা একটু একটা কথাই বলবো, নাহলে এটা বোঝানো যাবে না। সেটা হচ্ছে শকুনিরা হচ্ছে টোটালে অনেক ভাই বোন। শকুনিরাও ওর বাবার সাথে যখন এই গান্ধার রাজের যুদ্ধে যখন হেরে যায়, মানে গান্ধার রাজ যখন এদের সাথে যুদ্ধে হেরে যায়, তখন ওদের কি করেছিল, একটা ঘরে, এইরকম একটা ঘর, তার থেকেও ছোট, মানে এই ঘরের 4 ভাগের 1 ভাগের মধ্যে ওদের সমস্ত রাজ্যের যত সেনা প্রধান সবাইকে এক ঘরের মধ্যে পুঁতে দিয়েছে, ভরে দিয়েছিল। ভরে দিয়ে একজনের মতো খাবার দিত, আর 100 জনকে ঘরের মধ্যে রেখেছিল। তাহলে স্যার একজনের খাবার আর 100 জন কি স্যার বাঁচতে পারে? তখন হ্যাঁ, মানে এটা কিভাবে মারলো বুঝতে পারলো তো? প্রত্যক্ষ না, পরোক্ষভাবে স্যার। এইভাবে স্যার ওদেরকে মেরেছিল। তখন ওইখানে যখন দেখছে যে গান্ধার রাজ যখন দেখছে যে আমার একমাত্র ছেলে শকুনি, তার এত ট্যালেন্ট, তাকে যদি বাঁচিয়ে রাখতে পারি আমরা, তাহলে অন্তত পক্ষে এই হিংসার প্রতিশোধও নিতে পারবে। তখন ওই ঘরের মধ্যে ওই একজনের খাবারটা সবাই স্যাক্রিফাইস করলো যে শুধু ওই খাবে, আর সবাই দিনের পর দিন না খেতে খেতে ঘরে মারা গেল। শকুনি বেঁচে গেল, এবং তাদের একটা মেয়াদ ছিল, যে থাকে না 3 মাসের জেল, 2 মাসের জেল, এরকম একটা জেল। তাদের মধ্যে প্রতিদিন একজনের মতো খাবার দিবে, যে কজন বাঁচবে সে কজন বেঁচে গেল, যে কজন বাঁচবে না সে কজন মরে গেল। তাতে একমাত্র বেঁচে ছিল আমাদের সেই শকুনি। আচ্ছা, তার মধ্যে কি ঘৃণা ঈর্ষা জাগবে কি জাগবে না স্যার? দিস ইজ কল্ড দ্য মোরালিটি। জাগবে তো? সে তার এই প্রতিশোধ নেওয়ার জন্য তার বোনের সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে দিল। স্যার আপনাকে কিন্তু দংশন করার জন্য সাপ প্রথম দিনই ছোবল মারে না, সাপ চারিদিক থেকে আগে আপনাকে বাউন্ডারি করবে, তারপরে আপনাকে দংশন করবে। মহাভারতের কথা এইটাই, যে আপনি একদিনে সাকসেস হবেন না স্যার। আজকে সিডিপি পড়ছেন, ভাবলেন যে কালকে পরীক্ষাতে আমি সাকসেস হয়ে যাব, এটা নাও হতে পারে। তাই বলে হতাশ হওয়া যাবে না, আমার জন্য আরও পরীক্ষা রেডি হয়ে আছে। তো সেখানে কি করলো, তখন শকুনি তার বোনের সাথে বিয়ে দিল এই ধৃতরাষ্ট্রের সাথে। এই ধৃতরাষ্ট্রের যে 100টা ছেলে হলো, 100টা ছেলের মধ্যে বড় ছেলের নাম হচ্ছে কি? দুর্যোধন।
যুধিষ্ঠির হচ্ছে সত্যবাদী ও পাণ্ডবের বড় ছেলে, আর এই দুর্যোধন হচ্ছে দুর্যোধন দুঃশাসন এরা হচ্ছে এই বংশের, কৌরব বংশের। তখন ও চিন্তা করলো যে এদের মধ্যে, এবং মামা বলে ওরা মামা অন্তে প্রাণ, হ্যাঁ মামা অন্তে প্রাণ, এইটাতে ও কি করলো, এইটাকে আমাকে হাতিয়ার করতে হবে। তখন ও কি করলো, ওদের মধ্যে বীজ ঢালতে শুরু করলো। স্যার তুমি যদি সবসময় একটা বাচ্চাকে সবসময় বলো, শোন এইটা করলে এটা ক্ষতি হয়ে যাবে, এটা করলে এটা ক্ষতি হয়ে যাবে, তুই এটা পারবি কি না? আরেকজন বাচ্চাকে বলছে যে শোনো বাবা তুমি কিন্তু এখানে যাবে না, শোনো যদি কেউ মার দেয় তুমি মার খেয়ে বাড়ি চলে আসবে, তাকে কিন্তু মারবে না, পরে আমাদের এসে বলো আমরা যাব, তুমি কিন্তু কিছু বলবে না, তাকে কোনো গালমন্দ করবে না। আর ও বলছে তোকে মার দিয়েছে আগে মেরে নিবি তারপরে সমাধান করব। তো এই যে স্যার বিভিন্ন রকম ধারণা, তো ওই জন্য স্যার সমাজ কিন্তু ওইটা দেখিয়েছে। এবার শকুনি কিন্তু রাগের বশে বসে ও কিন্তু ওদেরকে বিভিন্নভাবে এরকম প্রতারণা করে গেছে। ও কিন্তু জানতো যে পাণ্ডবদের সাথে পারা খুব সমস্যা, কারণ ওরা হচ্ছে ন্যায়ের দিকটা নিয়েছে আর এরা অধর্মের দিকটা নিয়েছে। হ্যাঁ ন্যায়ের সাথে পারা খুব চাপ, আজ না হলে কালকে পারবোই না আমরা। কিন্তু ও কি করেছে, ওদেরকে এত অধর্ম দেখিয়েছে, পথ দেখিয়েছে, যাতে করে যেন ওরা ওই ন্যায়ের পথ ছেড়ে অধর্মের পথই নিতে বাধ্য হয়। লাস্টে ও কিন্তু এটাই দেখতে চেয়েছিল কৌরব বংশকে আমার সামনে শেষ হতে দেখব, আমি আমার বংশকে যেভাবে শেষ হতে দেখেছি এই বংশকেও সেভাবেই শেষ হতে দেখব। এই হচ্ছে ডেফিনেশন অফ দ্য শকুনি। তো সমাজের একটা ক্যারেক্টার স্যার, তুমি কার কাছ থেকে বুদ্ধি নিচ্ছ এটা খুব জরুরি। হ্যাঁ এখানেই স্যার আমরা 10 জন থাকবো, কোনো বিপদে পড়লে স্যার আপনাকে ডিসিশন নিতে হবে এ কেমন ও কেমন, আমি কার কাছ থেকে বুদ্ধিটা নেব এটা খুব জরুরি স্যার। তো গোটা স্কুলেও স্যার আমি বলবো আগামী দিনে ইউ আর দ্য বিকাম এ টিচার অ্যান্ড ইউ আর দ্য গ্রেট টিচার হওয়ার একটা সুযোগ তোমার মধ্যে আছে। সমস্ত বাচ্চারা স্যার মারধরের মাঝখানেও তোমাকে যেন এইটুকু ভরসা পায়, ওই ম্যাডামটার কাছে গেলে আমি অন্তত একটুখানি ন্যায় বিচারটা পাবো। আমার গল্পটার অর্থ এইটাই যে তোমাকে মানুষ কিভাবে আইডেন্টিটি করবে এইটা খুব জরুরি স্যার। তার জন্যই তো স্যার আমরা এত ডেভেলপমেন্ট থিওরি করছি স্যার। দেখুন তৃতীয় স্তরে অন্যদের অনুমোদন দ্বারা, সবাই কিন্তু আপনাকে অনুমোদন দেবে, লাস্টেরটা দেখেন আইন দ্বারা, বুঝতে পারছেন তো? হ্যাঁ আপনি ভালো করে বুঝুন স্যার, ইনারা কিন্তু 1-2 দিনের সায়েন্টিস্ট না, এত দামি দামি কথা আমরা না রিয়ালাইজ করতে পারি না যে এর কী হয় আলটিমেটলি। আচ্ছা একটা লোক হঠাৎ করে খুন করতে যায়, তাকে স্যার যে বিবেক যুক্তি সব হারিয়ে ফেলে, এই যে ওকে ওই জন্য স্যার বিপদে পড়লে আপনি আগে নির্বাচন করুন স্যার, আমি কার কাছে গিয়ে এই প্রস্তাবটা রাখব। আপনার দুর্বলতা কেউ জানতে পারলে সেটার কিন্তু সদ্ব্যবহার সবাই করবে। হ্যাঁ এইবার আপনাকে ওখানে ডিসিশন নিতে হবে, আমি বাবুল স্যারের কাছে যাব না অরিন্দম স্যারের কাছে যাব। স্যার দুটোই ভালো, স্যার দুটোই কেমন সে সম্পর্কে আপনারা জানেন কি জানেন না, কিন্তু আপনি কোন ক্যারেক্টারাইজের মধ্যে পড়ছেন, কোন সমস্যার মধ্যে পড়ছেন সেটার ক্লাসিফিকেশান করুন আগে স্যার। ক্লাসিফিকেশান করার পরেই স্যার আপনি কোথায় যাবেন, তার জন্য স্যার আপনার কিন্তু প্রথম দেখছেন, বুঝতে পারছেন তো স্যার ব্যাপারটা, আত্মকেন্দ্রিকতা এইগুলো স্যার আমাদের এই 4 থেকে 10-এর মধ্যে এগুলো তৈরি হয়, তারপরে ধীরে ধীরে এগুলো আসে স্যার। বিবেক বিবেচনার জন্য দেখেছেন স্যার 5ম স্তরটা যুক্তির দ্বারা, আপনারা এখন কিন্তু 13 অ্যান্ড অ্যাবাভ এর মধ্যে পড়ছেন, এবং আপনাকে স্যার সেটা দিতে হবে স্যার প্রত্যেক ক্ষেত্রে। অনেক সময় হয় না, কিন্তু স্যার এইগুলোই কিন্তু আমাদের এই যে দেখেন কত সুন্দর দিয়ে গেছে ভদ্রলোক, যে এইটার স্যার 6টা স্তর আর 3টে ভাবে স্যার হয়, ঠিক আছে। আচ্ছা এই বিষয় নিয়ে তিনি আরও 2টো কথা বলেছেন, আশা করি এটা মুখস্থ হয়ে গেছে মনে হয় আমাদের। হ্যাঁ তাহলে আমরা কিন্তু সাকসেস স্যার। পরের দিন শুধু আপনাকে আমি বলবো এরকম দাঁড় করিয়ে কোহলভাগ সম্পর্কে স্যার আপনি 2 মিনিটের একটা বক্তব্য দেন, এখানে নিয়ে এসে আপনাকেই বলতে দেবো স্যার। আপনি এখানকার বলবেন, আমরা চাইবো স্যার আমরা পারি এখানকার থেকে, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে বলার জন্য কিন্তু একটা বিশেষ ক্ষমতা দরকার হয়, ঠিক আছে। পরের দিন কিন্তু নেব, হয় কোলবাগ বলতে দেবো, নাহলে পিয়াজের বলতে দেবো, প্লাস বোর্ড ওয়ার্ক করতে দেবো। এটাই স্যার আপনার কিন্তু পরবর্তী ভাইভাতে ডেমনস্ট্রেশন হবে। হ্যাঁ একদম, আপনাকে পেন খাতা সব ছেড়ে দেবো, আমরা সবাই ওখানে গিয়ে বসবো। ইউ হ্যাভ টু গো দেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ অ্যান ডেমনস্ট্রেশন ক্লাস অ্যাবাউট আমি যে টপিকটা আপনাকে বলবো। আমি সব বলে দেবো, এই 3টে থেকেই পড়ে আসবেন, পিয়াজেট,
পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, মোরাল ডেভেলপমেন্ট থিওরি, কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি। আজকে আরেকটা বলবো, শেষ হয়নি স্যার, একটুখানি বলতে দেন আমাকে, ভালো লাগছে না আপনাদের? স্যার এইটার স্যার আর একটা কথা বলেছেন স্যার, লিখুন, এটা হয়ে গেল। দেখেন কোহলবার্গ ব্যক্তিদের দুটি ভাগে ভাগ করেছেন। কোহলবার্গ কি করেছেন বলো? কটি ভাগে? দেখো, এক টাইপ 1, মানে সরি টাইপ 1 বলছি, টাইপ এ বা এ টাইপ আর বি টাইপ। একটা লিখবে এ টাইপ আর একটা লিখবে বি টাইপ। আচ্ছা, আমি এ টাইপের পাশে বলবো, একটু কথাটা বলবো, কোন ধরনের ব্যক্তিদেরকে এ টাইপ বলছে আর কোন ধরনের ব্যক্তিদেরকে বি টাইপ বলছে। শুধু এ টাইপের পাশে একটু স্যার লিখবেন, লেখেন এ টাইপের ব্যক্তির পাশে লিখবেন নীতিবোধের ওপর আবেগের ভূমিকা অধিক। নীতিবোধের ওপর আবেগের ভূমিকা অধিক, এ টাইপ। হ্যাঁ, নীতিবোধের ওপর আবেগের ভূমিকা কি বললাম? অধিক। এবং নৈতিকতা নিয়ন্ত্রিত হয়, এবং কি বললাম স্যার বলো? নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা। কর্তৃত্ব এবং কি বললাম? আচ্ছা স্যার, কর্তৃত্ব মানে জানেন? কর্তৃত্ব অনেকে বলে না, হ্যাঁ হ্যাঁ, মানে দেখবেন পিকনিকে গেছেন, হ্যাঁ, একজন রান্না করছে, আরেকজন কি বলছে, আরে হলুদটা এখনই দে না, আবার আরেকজন চলে গেল, বল আরে তো এখনও তোরা জল দিসনি এর মধ্যে। তখন যে প্রথম রান্না করছিল বলছে তুই বেশি কর্তৃত্ব ফলাস না, নাহলে তুই পারলে তুই কর, আমি চলে গেলাম। এই যে কর্তৃত্ব মানে কি, ও একটা কাজ করছে, ওর মধ্যে পা ভরে দেওয়া, পণ্ডিতি বলি, নাক ভরে দেওয়া, হাত ভরে দেওয়া, নাক গলানো, এইগুলোকে বলা হয় কর্তৃত্ব। ওই এ টাইপের ব্যক্তিত্বরা এগুলো বেশি করে, ঠিক আছে? আছে সমাজে প্রচুর আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, কর্তৃত্ব ও, হ্যাঁ কি বললাম? কর্তৃত্ব ও নিয়মের দ্বারা। হয়েছে? এবার বি টাইপের পাশে লিখুন স্যার, হয়ে গেল। এটা দুজনে মনে রাখবেন, বি টাইপটা খুব ভদ্র হয়। দেখেন, বি টাইপের ব্যক্তিদের নৈতিকতা নির্ভর করে আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা। আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা। আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা, এটারই আরেকটা বলবো, হয়েছে? এবং এদের নীতিবোধের ওপর জ্ঞান ও প্রজ্ঞার ভূমিকা অধিক। কি বললাম বলো? নীতিবোধের ওপর জ্ঞান ও প্রজ্ঞার ভূমিকা অধিক। নীতিবোধের উপরে কি বললাম স্যার? জ্ঞান ও প্রজ্ঞার ভূমিকা অধিক। আচ্ছা স্যার, আপনারা যে টাইপ দুটো লিখলেন, অ্যাকর্ডিং টু দ্য কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট থিওরি দেয়ার আর টাইপ অ্যান্ড টাইপ বি আস দেয়ার। স্যার কে বলতে পারবে কোন টাইপের লোক সমাজে বেশি দেখা যায়? দেখছেন স্যার, সব জায়গায় এই টাইপেরই, ম্যাডাম ভালো বলেছে, সব জায়গায় স্যার এই টাইপেরই লোক বেশি। তো স্যার টাইপ, এই জন্য তিনি দেখেন কবে থেকে ডিভিশনটা করে দিয়ে গেছেন। তাহলে টাইপে টাইপ বি একটু দেখে নিলেন, কোনো জায়গায় কোনো টার্ম থাকলেই আপনারা আশা করি সেগ্রিগেশনটা করতে পারবেন, পৃথকীকরণটা। হ্যাঁ, ওকে স্যার, এইবার যেটা আমরা বলবো সব থেকে যেটা লাস্ট টপিক আজকে, লেখো ভাইগটস্কির সামাজিক নির্মিত্ববাদ তত্ত্ব, সোশিও কালচারাল থিওরি অফ ভাইগটস্কি। সোশিও, SOCIO, সোশিও কালচারাল থিওরি অফ ভাইগটস্কি। বানানটা বলছি,
ভাইগটস্কি বানানটা বলে দিচ্ছি, VYGOTS ভাইগটস, তারপরে KY ভাইগটস্কি। আবার বলবো, ভাইগটস সোসিও SOCIO, ও সোসিও কালচারাল CULTURAL, কালচারাল থিওরি অফ ভাইগটস্কি, VYGOTS KY ভাইগটস্কি। বাংলাটা লিখবেন স্যার, সামাজিক, সামাজিক নির্মিতবাদ তত্ত্ব। হয়েছে? আচ্ছা, আমি ভাইগটস্কি সম্পর্কে এই বিশেষ দুটো টার্ম ইউজ করব এখন, তার নাম আপনাদের প্রথম লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা লিখবেন আগে লেখেন, হেডিং করেন মূলনীতি। মূলনীতি, হ্যাঁ, পয়েন্ট লেখেন মূলনীতি। মূলনীতির মধ্যে তিনটে পার্ট, এই তিনটে বলে আজকে ছুটি, ঠিক আছে? মূলনীতির, হ্যাঁ ছুটি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ আমারটা ছুটি হয়ে যাবে। আচ্ছা, মূলনীতির প্রথমটা লেখেন স্যার সামাজিক মিথস্ক্রিয়া। এবার মূলনীতির 1, 2, 3, 1 নাম্বার সাব পয়েন্ট 1 নাম্বার, মূলনীতির মধ্যে 1 নাম্বারে লিখুন স্যার সামাজিক মিথস্ক্রিয়া, সোশ্যাল ইন্টারেকশন। সোশ্যাল ইন্টারেকশন, সোশিয়াল বানানটা লিখেছো তো, সোশিয়াল বানানটা উচ্চারণটা সোশিয়াল, SOCIAL, ইন্টারেকশন INTER, তারপরে অ্যাকশন ACTION, ইন্টারেকশন মানে কি সমাজের সাথে ইন্টারেক্ট করা, সামাজিক মিথস্ক্রিয়া। আচ্ছা, 2 নাম্বার লেখো, একটু ফাঁকা রাখো একটু, হ্যাঁ 2 নাম্বারে লেখো, ইংলিশে লেখাবো, হ্যাঁ লেখো জোন অফ ZONE, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। সংক্ষেপে বলা হবে ZPD। লিখেছো? হ্যাঁ হ্যাঁ, এর বাংলাটা হচ্ছে স্যার, বাংলাটা বাজে তাও লিখতে হবে একটু, কখনো বাংলা দিয়ে আসে তো। লেখো বিকাশের নৈকট্য সীমা, মানে বাংলা শুনেই ভয় লাগছে না, বিকাশের কি বললাম, নৈকট্য সীমা। 3 নাম্বারটা লেখো স্ক্যাফোল্ডিং, SCAFFOLDING, স্ক্যাফোল্ডিং। এটাকে বলা হয় ভাড়া বন্ধন। কি বলা হয়? ভাড়া বন্ধন। আচ্ছা, দুটো কথা বলবো এটা নিয়ে। আচ্ছা, এরপরে আরেকটা, 3-এর পরে আরেকটা লেখেন, 4 নাম্বার লেখেন ভাষার বিকাশ। 4 নাম্বারে লিখুন স্যার ভাষার বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ভাষার বিকাশ। আচ্ছা, একটুখানি বলতে হবে স্যার, এখানে নতুন দুটো টার্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই টার্ম দুটো স্যার খুব ভয়ঙ্কর টার্ম। হ্যাঁ, এই দুটোকে একটুখানি আমি চেষ্টা করছি বলার, আপনারা বুঝে গেলে আর শুনবেন না,
যারা বুঝে যাবেন তারা আর শুনবেন না, যারা বুঝতে পারবেন না যেন গুলিয়ে না যায়। হ্যাঁ, এটার আগে আমি আরেকটা বলবো, সেটা হচ্ছে ZAD। এখানে এটার নাম কি বলেছি? ওটার নাম হচ্ছে ZAD। আপনার এটার নাম হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। একটু লিখুন তো স্যার পরের নাম্বার দিয়ে, লিখুন লিখুন না, লিখুন না। জোন অফ, প্রক্সিমালের জায়গায় লিখবেন অ্যাকচুয়াল। জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। প্রকৃত বিকাশ। হয়েছে? আর একটা লেখো ZBD। আরেকটা লেখো ZBD, জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট। বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড, BE, আচ্ছা লিখে দিচ্ছি বানান, BEYOND, বিয়ন্ড। বিয়ন্ড মানে কি জানেন স্যার? বিয়ন্ড মানে হচ্ছে বাইরের, বিয়ন্ড দ্য রিভার, নদীর বাইরের পার যেটাকে বলে, দিগন্তের দিকে যাওয়া, বিয়ন্ড। আচ্ছা লিখলেন সবাই? বাংলাটা হচ্ছে বিকাশের বাইরের অঞ্চল। আচ্ছা, এবার এই কটা জিনিসের মধ্যে এইটা মূলনীতি, এটার কোনো চাইবে না ওরা কিছু, শুধু বলবে যে আমাদের যে ভাইগটস্কি কোন থিওরির কথা বলেছেন, কোন ডেভেলপমেন্ট বলেছেন? সোশিও কালচারাল থিওরি। স্যার প্রশ্নের মধ্যে সোশ্যাল, সামাজিকতা যেখানে যেখানে শুনবেন, হ্যাঁ সেখানে কিন্তু এই কথাটা তুলতে হবে স্যার। হ্যাঁ আচ্ছা, যেখানে প্রথম এই ভাইগটস্কির কথাটা লিখেছেন ওখানে একটা কথা লিখে নেন তো স্যার। তিনি এখানে ভাইগটস্কির স্যার ফুল ফর্ম হচ্ছে লিভ ভাইগটস্কি, LEV। হ্যাঁ LEV, লিভ ভাইগটস্কি, উপরে একটু লিখে রাখেন। ওখানে লিখবেন উনি স্যার প্রাইভেট স্পিচের কথা বলেছেন। প্রাইভেট স্পিচ মানে জানেন তো? ব্যক্তিগত কথা। আমরা কিন্তু অনেক সময় না মনে মনে কথা বলি না, মনে মনে কথা বলি না, এটাকে বলা হয় প্রাইভেট স্পিচ। ওইখানে এক জায়গায় একটু কর্নারে কোথাও লিখে রাখেন, প্রথমে যেখানে হেডিং করেছেন যে সোশিও কালচারাল থিওরি অফ লিভ ভাইগটস্কি, ওখানে পাশে লিখে রাখবেন তিনি প্রাইভেট স্পিচের কথা বলেছেন। হ্যাঁ, সবার হলো? আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা ছবি আমি দেখাবো, ছবিটা হয়তো তোমরা দেখতে পাবে কিনা আমার মোবাইলে, আমি চেষ্টা করছি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি, আমি কাছে যাব, এটাকে এখানে দিলে বেশি ভালো হতো। ওটা কি দেওয়া যাবে? হ্যাঁ দিয়ে এখানে চলে আসবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলছি কি স্যার, এটা পরেই দিচ্ছি, এখানে কাছেই দেখাই একটু। হ্যাঁ একটু কাছেই দেখায়, তারপরে তোমারটা মোবাইল নাম্বারটা নিতে হবে আমার। ও সেই তো, সবার কাছে মোবাইল আছে তাই তো? আচ্ছা, আপার প্রাইমারির ব্যাচ। চলে গেছে, পেয়েছেন? আচ্ছা সবাই এই স্ক্রিনে দেখানো যাবে? আচ্ছা স্ক্রিনে হলে আমি বলতে পারবো, তোমাদের মোবাইলেও থাকবে, অসুবিধা নাই। দেখতে পাচ্ছ সবাই?
হয়ে গেছে। লিখতে ওখানে কি লেখা যাবে নাকি আবার? এটা না? আচ্ছা শোনেন স্যার, শুধু ছবিটা একটু মনে রাখবেন, আমি ছবিটা আপনাদের দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে দেখুন স্যার, এখানে গ্রিন কালার একটা দেওয়া আছে, এখানে লিখেছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট JAD ক্যান ডু অ্যালোন। এই কথাটা খুব জরুরি, মানে হচ্ছে যে কাজটা আমি নিজেই করতে পারি, একা একাই করতে পারি। বুঝতে পারলেন তো? তার মানে এই পর্যায়টার নাম হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এবার এখানে স্যার ইয়েলো কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ZPD ক্যান ডু উইথ হেল্প, মানে কারোর সাহায্য নিয়ে যদি করতে পারি। পরিষ্কার সবার কাছে জায়গাটা? এখানে লেখা আছে আউট অফ রিচ জোন, মানে রেড কালারটা, মানে এখানে ক্যান নট ডু, মানে কেউ করতে পারছি না এবং পৌঁছাতেও পারছি না। তিনটে জোনে ভাগ করা হয়েছে। এটা উদাহরণ না দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে না স্যার। ধরুন বাচ্চারা মাটি নিয়ে খেলে না, দেখবেন মাটি নিয়ে রান্না করছে, কড়াই দিয়েছেন, কড়াইয়ের মধ্যে শাক পাতা কেটে কুটে রান্না করছে, ওকে কিন্তু ওটা শেখাতে হয়নি, বাবা মাকে শোনো বাবা শাক কাটো কড়াইয়ে দাও, করতে হয়। দিস ইজ জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। ওর ওখানে ডেভেলপড হয়ে গেছে। দেখবেন মেয়েরা সুন্দর রান্নাবাটি খেলতে পারে, ছেলেরা দেখবেন সাইকেল চালাচ্ছে, গাড়ি নিয়ে খেলছে, ওকে শেখাতে হয় না গাড়ি এভাবে চালাও, ওটা কিন্তু ওর অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। ঠিক স্যার, এরপরে যেটা আসছে এইটা যে ক্যান ডু উইথ হেল্প, মানে কি অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে। এই যে শেখানোর জন্য কারোর সাহায্য দরকার হচ্ছে, এবার হচ্ছে না, তখন এই জোনটার নাম হয়ে গেল এটা, এই জোনের নাম হয়ে গেল, মানে কারোর সাহায্য নিয়ে যখন আমি কিছু করতে পারছি তখন সেটাকে বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। খুব সংক্ষেপে বলছি, আশা করি বুঝতে পারছি, যেটা কারোর সাহায্য নিয়ে করতে পারছি। স্যার এই যে সাহায্য নিয়ে যখন করছি, আপনি ভাবুন, ধরেন আপনাকে একটা গুণ শেখাচ্ছি আমি, যে 25-এর সাথে 2 গুণ করা। একটা বাচ্চাকে যখন শেখাবেন, আপনি শেখাচ্ছেন তো গুণটা, আচ্ছা তাহলে 5 দুগুণ 10, হাতে রইল 1, 2 দুগুণ 4 আর 1 5। আচ্ছা বাচ্চাকে প্রথমে দেখানোর পরে ওকে যখনই দেবেন ও পারবে? ওকে যখন বললাম বাবা এবার করো তো দেখি 25-কে 3 দিয়ে গুণ করো তো, ও কিন্তু বলছে কেমন করে করব, তখন তুমি ওকে বলছো 5-এর ঘরের নামতা পড়ো, 5-এর ঘরের। আচ্ছা এই যে ওকে তুমি হেল্প করছো না, ক্যান ডু উইথ হেল্প, এই যে হেল্প করছো, আচ্ছা হেল্প করে তুমি ওকে কোথায় নিয়ে আসতে চাইছো? ও যখন নিজে করতে পারবে না, বোঝাতে পারছি না, ও এখন এখানে আছে, ওকে নিয়ে আসতে চাইছো কি করে? কিছু সাহায্য করে। এই যে স্যার সাহায্য করছো, যে এটাকে বলা হয় স্ক্যাফোল্ড। এই যে স্ক্যাফোল্ড করছো, এটাকে বলা হয় স্যার স্ক্যাফোল্ড করছি বারবার। ও বাবা তুমি 5-এর ঘরের নামতা পড়ো, ওনা নামতা পড়ে চলে যাচ্ছে। আরে বাবা সেটা না, 3 পড়ছে, মানে এখানে কি দেখতে পাচ্ছ 3, তো 5-এর ঘরের নামও তাই 3 কত আসছে বলো, তাহলে 5-অক্কে 5, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 15 কি লিখবা 5, তাহলে তুমি হাতেরটা রাখো, হাতেরটা রাখো। এবার এটার সাথে এর গুণ করো, তখন ও বলছে বাবা তাহলে কি 2-এর ঘর পড়বো না 3-এর ঘর পড়বো? তো এবার তখন বলতে হবে তোমাকে তুমি যে কোনো একটা ঘর পড়ো, কিন্তু যদি এখান থেকে শুরু করো তাহলে এখানে শেষ করবে, আর এখানে শুরু করলে এখানে শেষ করবে। ও পড়লো 3 দুগুণ 6 আর হাতের 1, ও তখন এখানে 7 লিখলো। সঙ্গে সঙ্গে তুমি কি করলে, আরেকটা দিলে যে এবার করো তো দেখি 25-কে 4 দিয়ে। এবার ও যখন বলছে দেখবা তুমি কিন্তু আগে 2 বারে যত তোমাকে হেল্প করতে হয়েছে, পরের বার মনে হয় না তোমাকে অতটা হেল্প করতে হচ্ছে। ও বলছে 4 5 20, তাহলে 20-র 0, ও তখন নিজে বলবো বাবা তাহলে হাতে রইল 2,
হাতে রইল 2, হাতে 2 রইল। এবার স্যার 4-এর ঘরের নামটা পড়বো, তাহলে 4, 4 দুগুণ 8, তাহলে 8 আর 1-এ 9। কেন 9 হলো কেন? ওহো, তাহলে তো 2, একটু ভুলটা কমে আসছে না আস্তে আস্তে? স্যার এইটাকে বলা হয় স্ক্যাফোল্ড। কি বলা হয়? স্ক্যাফোল্ড। আমি কিন্তু গল্পের মাঝখানে বললাম স্যার, তাহলে আপনারা এবার বলতে পারবেন স্যার হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য জেডপিডি অ্যান্ড স্ক্যাফোল্ডিং। জেডপিডি হলো আমি কোনো কাজ করছি কিন্তু কারোর সাহায্য নিয়ে, আর স্ক্যাফোল্ডিং হচ্ছে এইখান থেকে এইখানে নিয়ে আসতে এই গ্যাপটা যে পূরণ করছে যে, তাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। কথাটা বোঝাতে পেরেছি? মারাত্মক স্যার, এখান থেকে প্রশ্ন আসবেই স্যার। হ্যাঁ, জেডপিডি অ্যান্ড দ্য স্ক্যাফোল্ডিং। তাহলে জেডপিডি হচ্ছে আমি কাজটা করব উইথ দ্য হেল্প অফ অ্যানাদার পারসন, অ্যান্ড স্ক্যাফোল্ডিং ইজ দ্য রিএজেন্ট, এমন একটা উপাদান যে নাকি আমাকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে পৌঁছাতে কি করছে? স্যার এবার ধরুন আপনি ধীরে ধীরে আপনি এবার ভাবুন ব্যাপারটা, এখানে যে পরিমাণ আপনাকে পরিশ্রম করতে হয়েছিল ওকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে পৌঁছানোর জন্য, দ্বিতীয়বারে কিন্তু কম পরিশ্রম করতে হয়েছে, তৃতীয়বারে আবার কম করতে হয়েছে, এরকম স্যার আই থিঙ্ক 8টা 10টার পরে আপনাকে কম পরিশ্রম করতে হচ্ছে না স্যার? না, এর মানে আপনি কি করছেন? এর মানে আপনি স্ক্যাফোল্ডিংটা কমিয়ে দিচ্ছেন। মানে স্ক্যাফোল্ড মানে সাহায্য করা, আপনি তাকে সাহায্য করাটা কি করছেন? কমিয়ে দিচ্ছেন। ও ধীরে ধীরে স্যার এই জোন থেকে এই জোনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। যখন আপনি এখানে পৌঁছে গেলেন, আপনি অ্যাজ এ স্যার বা ম্যাডাম হিসাবে ইউ আর দ্য সাকসেস। আপনি বললেন যে হ্যাঁ স্যার, আমি আজকের ক্লাসটাতে আমি সাকসেস এই কারণে যে ছেলেটা তার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে পৌঁছে গেছে। এবার স্যার গুণটা আপনি শিখালেন, আমি কিন্তু স্যার এখানে পড়ানোর সাথে সাথে আপনাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি মনে হয়। এবার স্যার আপনি অ্যাকচুয়াল ডেভেলপমেন্টকে পৌঁছে দিলেন কোন পদ্ধতিটা? গুণটা। হট করে আপনি এখন ওকে বলেন তাহলে বাবা বলো তো 24কে এবার 2 দিয়ে ভাগ করবো, ও কি পারবে? ও কিন্তু আবার পৌঁছে গেল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আশা করি আপনারা বুঝে গেছেন। তখন আপনাকে ইউ হ্যাভ টু ডু আবার স্ক্যাফোল্ড শুরু করতে হবে। ইয়েস, ইউ হ্যাভ টু ডু মোর দ্যান ওয়ান টাইম স্ক্যাফোল্ডিং। কেন? বিকজ ওই স্টুডেন্টটাকে আপনাকে এখন টুয়ার্ডস দ্য ZAD এটাতে নিয়ে আসতে হবে। আবার স্ক্যাফোল্ড করছেন স্যার, স্ক্যাফোল্ড করতে করতে আপনি স্ক্যাফোল্ড কিন্তু বাড়াচ্ছেন না কমাচ্ছেন? কমিয়ে দিচ্ছি। এই জন্য বলা হয় সর্বশেষ পর্যায়ে আমরা একবারে স্ক্যাফোল্ডিংটা তুলে নিই যখন বাচ্চাটা এখানে পরিণত হয়ে যায়। তাহলে স্যার এবার বলুন তো স্যার, আমি আপনাদের সাথে এখন কোন পদ্ধতি অ্যাপ্লাই করলাম? আই থিঙ্ক ইউ আর আন্ডারস্টুড হোয়াট আই এম টেলিং হিয়ার। এইবার আপনাদের কিন্তু স্যার এই বিষয় সম্পর্কে জ্ঞানটা ছিল না, আপনারা জেডপিডিতে ছিলেন। আই থিঙ্ক নাও ইউ আর সিচুয়েটেড ইন ZAD ডিউ টু দ্য হেল্প অফ, দ্যাটস ইট। তাহলে আমাদের ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরির যে বিশেষ যে 3টে উপাদান ছিল তার মধ্যে একটা হচ্ছে স্যার জেডপিডি, নাম্বার 2 ZAD, আর থার্ড ওয়ানটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আপনারা মনে হয় বুঝে গেছেন। স্যার স্ক্যাফোল্ডিংয়ের বাংলাতে বলেছিলাম ভাড়াবন্ধন। স্যার ভাড়াবন্ধন মানে কি? দুটোর মধ্যে যে গ্যাপ তার মধ্যে যে মিলন করানো সেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। লিখিয়ে দেবো স্যার না? আচ্ছা, আমাদের এই ছবিটা ক্লিয়ার? সবার কাছে মোবাইলে রইল, আমি আর এটা নিয়ে করছি না। এবার এই ছোট ছোট করে 2-1টা কথা আমি একটু লিখিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, প্রথমে লিখুন স্যার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট তাড়াতাড়ি ZAD। স্যার এটা কী বলা হয়? প্রকৃত শিক্ষা। প্রকৃত শিক্ষা মানে কি? উইদাউট হেল্প, মানে কারোর সাহায্য ছাড়া নিজেই করতে পারে, কারোর সাহায্য ছাড়াই নিজে সমস্যা সমাধান করতে পারে। আপনারা খুব ভালো বুঝতে পারলেন, এটা খুব ভালো লাগলো আমার। হ্যাঁ, না মানে এটা স্ক্যাফোল্ডিংয়ের একটা ব্যবহার, এটা কিন্তু স্যার ভাইগটস্কির একটা বিশেষ তাক স্যার। হ্যাঁ, এইটা প্রত্যেকটা স্টুডেন্ট মাস্টারের মধ্যে এই সম্পর্কটা তৈরি করতে হয়। তো যাই হোক স্যার, প্রথমটা কি? ZAD কমপ্লিট। এবার স্যার ZBD, হ্যাঁ, জোন অফ বেয়ন্ড। বেয়ন্ড মানে কোন জায়গাটা বলুন তো স্যার? এখন এই যে হ্যাঁ বাইরের দিকটা যেখানে আমি জানতে পারছি না, ওই বেয়ন্ড অঞ্চলটার নামই হচ্ছে ZPD। বুঝতে পারছেন তো স্যার? লেখেন বেয়ন্ড ডেভেলপমেন্ট।
শিক্ষার্থীদের অন্যদের বা বড়দের সাহায্য নিয়ে কোনো সমস্যা সমাধান করতে, লেখো। বিয়ন্ড ডেভেলপমেন্ট মানে কোনটাকে বোঝাচ্ছে বলো তো এখানটায়? মানে যেখানে সাহায্য নিয়েও করতে পারছে না, এই যে ক্যান নট ডু, মানে কেমন? ধরো স্যার এখন যদি আমি তোমাকে বলি এখন আমি মোটর গাড়ির ইঞ্জিন তৈরি করব, এটাকে বলা হয় বিয়ন্ড। আর জেডপিডি তো এটা যেখান থেকে আনা সম্ভব, সেটা হচ্ছে জেডপিডি, মানে সাহায্য নিয়ে করতে পারছি, লিখেছে তো ক্যান ডু উইথ হেল্প, দিস ইজ নোন আ জেডপিডি। আর বিয়ন্ড মানে সাহায্য নিয়েও করতে পারছি না, সমুদ্রে একদম তটে চলে গেছে, আর ফিরে আসা সম্ভব, কারো সাহায্য নিয়ে আসতে হবে, মরে যাবে, ও শেষ। হ্যাঁ, জেডবিডি হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট, শিক্ষার্থী কারোর সাহায্য বা বড় বয়স্কদের সাহায্য ছাড়া নিয়েও যেটা করতে পারে না। হ্যাঁ, এইবার বলছি, জেডপিডি বলিনি এখনো, যেটা যেটা জেডবিডি বলছি সেটা একবার বলে দিই কি বলতে চাইছি। শিক্ষার্থীদের অন্যদের বা বড়দের সাহায্য নিয়েও কোনো সমস্যার সমাধান করতে পারে না। কথাটা পরিষ্কার হয়নি? হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, আমি বলেছি যারা স্যার বুঝেছি। আর এবার জেডপিডি বলবো এবার। হ্যাঁ, লেখো লেখো জেডপিডি হলো, বলবো? আচ্ছা স্যার, তাহলে জেডপিডি হচ্ছে স্যার এই অংশ আর এই অংশের মিডিলের অংশ। তাই ভাইগটস্কির মতে জেডপিডি হলো শিক্ষার্থীর প্রকৃত বিকাশ এবং বিকাশের বাইরের মধ্যেকার অংশ বিশেষ। কি বললাম? শিক্ষার্থীর প্রকৃত বিকাশ এবং বিকাশের বাইরের মানে বিয়ন্ড ডেভেলপমেন্টের মধ্যেকার অংশ বিশেষ, এবং বিকাশের বাইরের মধ্যকার অংশ বিশেষ। লেখা হয়েছে সবার? আচ্ছা, আচ্ছা, আর এখান থেকে খুব চাপ নেই স্যার। স্ক্যাফোল্ডিং না? ইয়েস ইয়েস ইয়েস, লিখুন লিখুন। লেখেন স্ক্যাফোল্ডিং। ও আরেকটা কথা বলতে হবে। হ্যাঁ, লেখো শিখন ও সমস্যা সমাধানের জন্য। স্ক্যাফোল্ডিংয়ে লেখাচ্ছি, স্ক্যাফোল্ডিং কাকে বলে? লেখো শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে ধরনের সাহায্য প্রদান করা হয়। কি বললাম? শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে ধরনের সাহায্য প্রদান করা হয় সেই সাহায্যকেই বলে স্ক্যাফোল্ডিং। প্রদান করা হয় সেই সাহায্যকেই বলা হয় কি? স্ক্যাফোল্ডিং। অর্থাৎ দেখেন, আমরা কথাটা ক্লিয়ার করে নেবেন। অর্থাৎ ZAD এর স্তর থেকে, ZAD মানে বুঝতে পারছেন তো, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের স্তর থেকে ZPD এর স্তরে নিয়ে যেতে, লেখো, তাহলে আমার স্ক্যাফোল্ডিং সাকসেস। আমি কিন্তু ঘুরিয়েই বলেছি, দেখি কেউ উত্তর দেয় কিনা। যাক, থ্যাংক ইউ স্যার। তাহলে ওটাকে ঠিক করে নেন এবার। ZPD স্তর থেকে ZAD স্তরে নিয়ে যেতে নাকি যে ধরনের সাহায্য প্রয়োজন, যাক, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস সাকসেস, আর দরকার নেই এখান থেকে। তাকেই কি বলে?
স্ক্যাফোল্ডিং বলে। আচ্ছা, নিচে আরেকটা ছোট্ট করে লিখে রাখেন, জেডপিডির দুটো লেভেল আছে, একটা আপার লেভেল একটা লোয়ার লেভেল। নিচে নোট করে দেবেন, জেডপিডির দুটো লেভেল আছে, একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট। লিমিট, আপার লিমিট, দুটো লেভেল, একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট। হয়েছে? আচ্ছা, আর একটা টার্ম শুধু লিখে রাখো, ছেড়ে দিচ্ছি, MKO। এম ক্যাপিটাল এম, কে ক্যাপিটাল ও, মোর নলেজিং অর্গানাইজার। এটার মানে কি বললাম? মোর নলেজিং অর্গানাইজার। স্যার বলো তো, মোর নলেজিং অর্গানাইজাররা কোথায় থাকে বলো তো? মানে কি, তোমার থেকে যে একটু বেশি জানবে সেই বিষয় সম্পর্কে, সেই বিষয় সম্পর্কে, আই রিপিট দিস ওয়ার্ড, সেই বিষয় সম্পর্কে। দেখা গেল স্যার আমি সবজি কিনতে গেছি, সবজি কিনতে যাওয়ার সময় বা মাছ কিনতে গেছি, আমরা কি সব মাছ চিনি? চিনি না। যে মাছ বিক্রেতা ও বলছে এটা রিঠা মাছ, তো তুমি চেনো না, তার কাছ থেকে জানলে আচ্ছা রিঠা মাছের গড়নটা কেমন এরকম। ও পাশে আর একটা মাছ তুমি চিনতে পারছো না, বলছে যে দাদা এটা কি মাছ, ও বলছে এটা খয়রা মাছ। ও আচ্ছা, তাহলে সে ওই বিষয়ে আমার থেকে অন্ততপক্ষে বেশি জানে। এদেরকে বলা হয় MKO। স্যার সেই MKO মানে যে সব থেকে শিক্ষিত ব্যক্তি হবে তাও না, কিন্তু তোমার থেকে বয়সে ছোট ব্যক্তিও হতে পারে। বুঝতে পারছো? তোমার থেকে বয়সে ছোট একটা ছেলে স্যার টোটো চালাতে পারে, তুমি পারো না। সে তোমাকে টোটো সম্পর্কে যদি কোনো জ্ঞান দেয়, তাহলে তুমি তার কাছ থেকে MKO নিলে, মানে সে তোমাকে স্ক্যাফোল্ডিংয়ে সাহায্য করেছে। তার মানে MKOরা কোথায় থাকে? যারা স্ক্যাফোল্ডিংয়ে সাহায্য করে। সে তাহলে স্যার MKO কারা কারা হতে পারে বলো তো? শিক্ষক, অভিভাবক, বয়স্ক ব্যক্তি, এমনকি সহপাঠীও হতে পারে। বন্ধুর কাছ থেকেও আমি শিখতে পারি কিন্তু। তাই সেক্ষেত্রে অভিভাবক, বন্ধু সবাই কিন্তু MKO হিসাবে বিবেচিত হয়। আচ্ছা, আজকে এইটুকুই রইল। পরের দিন আমরা এই চ্যাপ্টার সম্পর্কে MCQ একটা পরীক্ষা দিতে হবে। বুঝলাম না হবে? হ্যাঁ, আশা রাখা যায় এটার থেকে দেব না, আজকেরটা থেকে দেব না, কিন্তু থাকলেও আপনারা কিন্তু পারবেন, এটা আশা রাখা যায়। হ্যাঁ, সহজ হয়ে গেছে হয়তো বা, কিন্তু ব্যাপারটা সোজা না। হ্যাঁ, ব্যাপারটা সোজা না।